আফটারনুন সবাইকে দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি এখন দুপুরবেলা থেকে শুরু করে দিচ্ছি। আর এই রোদ দেখে তোমরা বুঝতেই পারছো বাইরে গরম কতখানি, তাই সেই জন্য রুমের দরজা জানলাগুলোকে এখন আমি একটু বন্ধ করে দিচ্ছি। তো দেখো জানলাটাকে বন্ধ করে দিয়েছি আর এখন পর্দাগুলো দিয়ে ভালো করে কিছু ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই পর্দাগুলো এতটাই মোটা মোটা যে কোনো রকমভাবে রোদের তাপটা রুমের মধ্যে আসবে না। আর এখন যদি আমি রুমের দরজা জানলা খুলে রাখি তাহলে রাত পর্যন্ত হয়ে যাবে রুমটা ঠান্ডা হতে হতে। আর এখন চলে এসেছি আমি আমাদের লিভিং রুমের দিকে। শুধু যে এটা লিভিং রুম তা একদমই নয়, কেন কি এটা আমাদের লিভিং কাম ডাইনিং রুম, সেই জন্য যাওয়া আসা খাওয়া দাওয়া সব এখানেই হয়ে থাকে। তো এই জন্য কী করেছিলাম, এই বেলকনির দরজাটাকে বন্ধ করে পর্দাগুলোকে লাগিয়ে দিয়েছিলাম, মানে খুলে দিয়েছিলাম। তো এখন সেই পর্দাগুলোকে আবারও লাগিয়ে দিচ্ছি এবং সেট করে নিচ্ছি। তারপর দরজাটাকে খুলে দেব যাতে আলোটা এখন এই মুহূর্তে আসতে পারে, কেন কি সকাল দিকে এতটাই রোদ থাকে যে এই রুমের মধ্যে বসতেও পারবে না, দাঁড়াতেও পারবে না, এতটা গরম হয়ে যায়। তো এখন যাওয়া আসাটা একটু কমই হয়ে থাকবে, তো সেই জন্য এখন এটাকে খুলে দিচ্ছি। আর আজকের এই ব্লগটা অনেকটাই বড় হবে। অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে একটু ফেস টু ফেস গল্প করব। তো চলো বেশি বকবক না করে আজকের ব্লগটাকে এখন থেকেই শুরু করে দিচ্ছি। সো ফাইনালি আমি চলে এসেছি অনেক দিন পর বকবক করার জন্য। আর আমি কিন্তু বকবক খুব কমই করি ভিডিওতে, মানে আমি যদি বকবক করা শুরু করে দিয়েছি তাহলে পুরো আমি কথা বলতেই থাকবো। তো যার জন্য কিন্তু আমি কোনো রকমভাবে ভিডিওর মধ্যে ফেস টু ফেস কথা বলে আমি কিন্তু ভিডিও করি না। আর আজকে মনে হলো যে না, যে একটু অন্যরকম ভিডিওটা করা যাক, তো সেই জন্যই ভাবলাম যে না একটু কথা বলি। আর বেশিরভাগই আমার ভিডিও কিন্তু ভয়েস ওভারই হয়, কারণ কথা বলতে থাকলে আমি কথা বলতেই থাকবো। তো তার আগে দেখিয়ে দিই, আমি হাতে একটুখানি মেহেন্দি পরেছি, তো কেমন হয়েছে বলবে। আসলে দুদিন আগে আমি আবার পড়ে গেছি, পড়ে গিয়ে পায়ে একটু লাগিয়ে নিয়েছি। তো পা নিয়ে কিছু করতে পারছিলাম না, তো বসে বসে এই কার্যটি আমি করেছি। তো কেমন হয়েছে বলবে। ভাল লাগে, আমাকে ভীষণ ভাল লাগে এসবগুলো করতে, মানে খুটকাট কাজ করতে আমার ভীষণ ভাল লাগে। তো বেশি বকবক করে ফেলছি, যাই হোক, যেটা বলার জন্য এসেছিলাম। তো এখন তো ভীষণভাবে গরমকাল পড়ে গিয়েছে। তো আমি গরমকালে যেটা আমার সবথেকে বেশি কষ্ট হয় যে আমি গরমে থাকতে পারি না। এখন ফ্যানটা অফ আছে, তো যার জন্য আমি খুব হাঁপাচ্ছি। আর ভাবলাম যে না, তোমাদের সাথে জিনিস শেয়ার করা উচিত হচ্ছে, কারণ এই গরমকালে না একটা পারফিউম, খুব ভালো একটা পারফিউম আমাদের প্রয়োজন পড়ে। তো কি পারফিউম নেব, কতক্ষণ স্টে করবে, এবং অনেক রকম মাথার মধ্যে চিন্তা আসে। আর আমি না সত্যি কথা বলতে ইদানিং ভীষণভাবে পারফিউম লাভার হয়েছি। তো মানে ইদানিং বলবো না, পারফিউম লাভার ছিলাম, এখন একটু বেশি হয়ে গেছে। এখন আবার কি মনে হচ্ছে যে না আমি একটু এটা আজকে ট্রাই করি, ওটা একটা ট্রাই করি, তো এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে। তো সেই জন্য না আমার এখন পারফিউম কালেকশন করার খুব ইচ্ছে আছে। তো কালেকশন ঠিক নয়, মানে আমি ভালোবাসছি এখন আজকাল। তো এখন যেটা আমার মাথার মধ্যে আসছে আমাদের সববারই, তো এই গরমকালে না একটা পারফিউম হলে কিন্তু ভীষণ ভালো হয়। কেন কি ভীষণভাবে আমাদের ঘাম হয়, সোয়েট হয়, যাই বলো না কেন, ঠিক আছে। তো ভীষণভাবে ঘাম আমাদের হয়, ঠিক আছে। কিন্তু মেয়েদের এই সমস্যাটা না সব জায়গাতেই, যেমন কোনো ঘাম অবস্থায় যদি চলে যায় তখন একটা বাজে স্মেল আসে। তো এই স্মেলটাকে আটকানোর জন্য না আমরা বিভিন্ন রকম পারফিউম ইউজ করি। যে ইদানিং আমি যে পারফিউমটা এখন ইউজ করছি, আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করাটা খুব প্রয়োজন। আর আমি না একটু মিষ্টি টাইপের পারফিউম পছন্দ করি, অনেকে হার্ট পছন্দ করে, অনেকে ফ্লাওয়ার টাইপের পছন্দ করে। তো অনেক রকমের পারফিউম আজকাল তো বেরিয়ে গিয়েছে, কিন্তু কোন পারফিউমটা গরমকালের জন্য অনেকক্ষণ স্টে করবে, তো সেরকম একটা পারফিউম আমার মনে হয় সবার ব্যাগে থাকা উচিত। আর একটু কম পয়সার মধ্যে সবথেকে বেশি ভালো হয়। তো প্রথমেই আমি যেটা, স্নানের পর আমি এখন একটা পারফিউম ইউজ করছি। পারফিউম ঠিক বলবো না, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, লেয়ার ওয়াটারগার্লের একটা পারফিউম ঠিক নয়, এটা লেখা আছে কিন্তু বডি স্প্রে বলে এটা টাইপের। কিন্তু এটা আমি বলবো যে স্নান টান করে নেওয়ার পর মনে হয় একটা মিষ্টি মিষ্টি গন্ধ শরীর থেকে মানে ছড়াক, মানে এরকম একটা ব্যাপার। তোমার পাশ দিয়ে গেলে যেন একটা কেউ বুঝতে পারুক যে হ্যাঁ কেউ গেছে, ঠিক আছে। তো আমার মনে হয় যে এরকম একটা বডি স্প্রে বলো বা পারফিউম বলো বা যাই বলো না কেন দরকার। তো আমি যদি এর স্মেল বলি, তো আমি ভীষণ পছন্দ করি মিষ্টি মিষ্টি পারফিউম, ঠিক আছে, যেন চকলেট টাইপের জিনিসটা হয়। আগে যেরকম আমি খুব পারফিউম ইউজ করতাম, যখন না একটা দেখবে বডি স্প্রে আসতো, আমার নামটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, তো ওটা নাম ছিল মনে হয় পার্ক এভিনিউ গুড মর্নিং। তো ওটা আমি ভীষণভাবে ইউজ করতাম, আমার ব্যাগে দুটো থাকতো, আমার
সব ব্যাগের মধ্যে একটা করে রাখা থাকতো, পার্স হোক যাই হোক আমি লিকুইডটাকে ভরে নিতাম, বা ছোটো স্প্রে যদি পাওয়া যেত সেটা পর্যন্ত নিয়ে নিতাম, মানে আমি খুব পছন্দ করতাম। এখন অনেক রকম বেরিয়ে গিয়েছে, এখন হয়তো ওই বডি স্প্রেটা পাওয়াও যায় না অনেক জায়গাতে, তো এখন আমি ওটার পরিবর্তে এখন যদি বলা হয় তাহলে আমি এটা ইউজ করছি। তো যদি এটাকে আমি স্প্রে করি তো এটা না স্মেলটা কীরকম হয় বলবো, খুব মিষ্টি, মানে ভীষণভাবে মিষ্টি মিষ্টি গন্ধ, কোনোরকমভাবে মাথা ব্যথা করবে না, মাথা ব্যথা টাইপের যে বডি স্প্রেগুলো হয় সেটা থেকে একদম আলাদা। তো এটাকে আমি বলবো খুব মিষ্টি মিষ্টি পারফিউম, যারা মিষ্টি মিষ্টি পারফিউম পছন্দ করো, মিষ্টি মিষ্টি মানে কি বলবো, মানে কোনো রকম হার্ড হবে না, যেন স্মেল থেকে বোঝা যায় যে হ্যাঁ একটা কিউটনেস ভাব আছে, সেরকম একটা ব্যাপার। তো এটা একটা আমি ইউজ করছি। আর যদি বলো যে খুব দামি একটা পারফিউম ইউজ করবে, অনেক দিন স্টে করবে, অনেক দিন, ঘন্টা নয় অনেক দিন স্টে করবে, তাহলে দেখাচ্ছি দাঁড়াও, তাহলে হচ্ছে বলবো যে এটা কার্লেটন লন্ডনের এই পারফিউমটা, যেটা ইদানিং আমাকে অভিষেক গিফট করেছে, 7 দিনও হয়নি, আর আমি এর আগে পোস্ট করেছি, শর্টসে পোস্ট করে দিয়েছি, কিন্তু আমার মনে হলো যে এটা তোমার সাথে একটু ডিটেলসে বলা উচিত, তো সেই জন্য বিশেষ করে আমি এটাকে নিয়ে একটু বলছি। কেন কি এই পারফিউমটা যদি বলি তাহলে বলবো যে এটা মিষ্টি মিষ্টি গন্ধ একদমই নয়, ঠিক আছে, একটা ফ্লোরাল বলবো, মানে একটা ফুলের গন্ধ, সেরকম একটা ব্যাপার। তো এটা যেদিন আমি ইউজ করেছিলাম তখন আমার না খুব মনে হয়েছিল যে হার্ড হবে, এই হবে সেই হবে, কিন্তু যখন ওটা সময়ের সাথে সাথে যখন যাচ্ছে না, জামা কাপড়ের মধ্যে রয়ে যাচ্ছে, বাস এরকম একটা ব্যাপার, মানে ওটা যতক্ষণ জামা কাপড়টা আমি কাচ্ছি ততক্ষণ পর্যন্ত স্মেল ওটার মধ্যে রয়েছে। তাহলে কতটা ভালো একটা পারফিউম আমি বলবো, তোমরা যদি নিতে চাও তো এটা তোমরা অনলাইনে যে কোনো জায়গায় পেয়ে যাবে। আর এটা যদি প্রাইস বলি তো এটা 2000-এর ওপরে আছে, ঠিক আছে, কিন্তু তোমরা অফারে কিন্তু এটা অনেক কম দামে পেয়ে যাবে, 1000 টাকার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে, যদি মানে অফার টফার থাকে না কখনো কখনো, সেরকম একটা অফারে পেয়ে যাবে। আর এটা অভিষেক অফারে কিনেছে আমি জানি না, কিন্তু ও এটা আমার জন্য কিনে এনে দিয়েছে, কেন কিনে এনে দিয়েছে আমি জানি না, তবে আমি খুব খুশি হয়েছি যে এই পারফিউমটাও আমাকে গিফট করেছে। আর এটার সম্পর্কে কোনো কিছু আমার আইডিয়া ছিল না, আমি কেন দিচ্ছে, কী জন্য দিচ্ছে, কেন দিচ্ছে কিছু জানি না, আমি বাস পছন্দ হয়ে গিয়েছে। আর এটা যদি দাম বলি আমি, তো এটা খুবই কম দাম, 260 টাকা, কিছু বলার নেই। তো ব্যাস এটাই বলার ছিল, দুটো এই পারফিউম আমার ভীষণ পছন্দের, তোমরা যদি চাও অবশ্যই অনলাইনে যে কোনো জায়গায় পেয়ে যাবে। তো আমি যদি নেক্সট আরও কোনো পারফিউম পাই অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, ব্যাস এইটুকুই এখন বলার ছিল। তারপর আগে আগে থাকবো যে আমি কত কত কথা বলি তোমাদের সাথে। আজকের ভিডিওটা চাইছি একটু তোমাদের সাথে গল্প গল্প করে কাটাই, আর তোমাদের কি কি মনের মধ্যে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই লিখো, ঠিক আছে, তাহলে কিন্তু আমারও ভীষণভাবে ভালো হয় যে হ্যাঁ তোমাদেরকে আমি উত্তর দিতে পারবো করে, ঠিক আছে। তো চলো, রুম থেকে বেরিয়ে একটুখানি বেলকনিতে যাচ্ছিলাম, ততক্ষণে দেখলাম মা এখানে বিড়ি কলাই দিয়ে এরকম একটা বড়ি বানিয়েছে। ছোটোবেলায় দেখতাম যে ঠাকুমাও এরকম করে বানাতো, তো সেটাই এখন একটু ক্যাপদানি মেরে দেখাচ্ছি যে মা কত সুন্দর বানিয়েছে। আর এটা কালো কালো হওয়ার পিছনে একটাই কারণ, এটা ধোয়া বিড়ি না, নর্মাল যে বিড়ি কলাইটা হয়, তো সেই কলাই দিয়েই কিন্তু মা পিঠেটা বানিয়েছে, তো সেই জন্যই কিন্তু রোদের তাপে কালো হয়ে গিয়েছে। তবে টেস্ট করে নেব, তোমাদেরকে তখন বলবো যে সত্যি কেমন হয়েছে। আর এখন দেখো আমি চলে এসেছি ব্যালকনিতে, আর এই সময়টা আমার আর অ্যাটমের, তো ওকে আমি এখন টানছি, ওখানে গিয়েও চেল্লামিল্লি করছে, সারাক্ষণ শুধু বদমাইশি করে আমার সাথে সাথে। তো দেখো ওকে টেনে নিয়ে এলাম যাতে বদমাইশি না করে, আবার দেখো আমার কাছে এসছে। তো এই হয় আমার কাছে আমার সাথে সারা দিনটা। এখন আমার অ্যাটামের সাথে দুষ্টুমি করা হয়ে গিয়েছে, এখন আমি একটা কাজের জন্য বাইরের দিকে গেলাম, যেহেতু ওকে রুমের মধ্যে রেখে দিয়ে এসেছি, আর এখন বাইরের দিকে আমি এসেছি যেহেতু, না হলে খুব দুষ্টুমি করে, বাইরে আসার খুব ইচ্ছে করে ওর, তো বাইরে এসে দেখবে আমি কি করছি। তো আমি কোথাও শুনেছিলাম মেন ডোরের কাছে গণেশজির মূর্তি রাখতে নেই, তো সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা করা, তো কোনো রকমভাবে যদি খোলা যায় তো ওটাকে সেই খোলার চেষ্টাই করছিলাম, তারপর আমার দিয়ে আর কোনো রকমভাবেই হচ্ছে না। তো দেখি অভিষেক আসুক, অভিষেককে দিয়েই বলবো। আর এর পরবর্তী কারণটা তোমাদেরকে আমি অবশ্যই অনেক বক করেই বলবো। আসলে আমি না কোথাও শুনেছিলাম যে গণেশজিকে বাইরে রাখতে নেই, তো আমাদের যেহেতু ফ্ল্যাটটা হচ্ছে তোমাদের দেখাই,
ঠিক আছে। তো দেখো এই দিকটা মানে এই পাশটা আমাদের বাগান, ঠিক আছে। তো আবার এই পাশটা যদি দেখাই তাহলে এনাদের জায়গা, মানে অপোজিটে যারা রয়েছে তাদের জায়গা, ঠিক আছে। তো সেই জন্য তো কী হয়েছে, আমরা চাইলে এই সাইডে আমরা গণেশজিকে রাখতে পারি, কিন্তু যেহেতু আমাদের দরজার পাশেই দেখো গণেশজিকে রাখা রয়েছে এবং তার কিছুটা দূরেই সুর একটা রয়েছে। তো আমরা যেটুখানি জেনেছি, অনেক জায়গায় শুনেছি যে দরজার সামনে কোনো রকমভাবেই হচ্ছে ভগবানজিকে রাখা উচিত না, ঠিক আছে। না, শাস্ত্রে নাকি বলা হয় যে এইসবগুলো ঠিক না, ঠিক আছে। কারণ কি ভগবানজির উল্টো দিকটাতে বলা হয় অলক্ষ্মী বা যেগুলো নেগেটিভ এনার্জি যাই বলবে না কেন, সো সেইগুলোর স্থান থাকে। তো সেই জন্যই নাকি বলা হয় যে গণেশজিকে পেছন দিকে মানে দরজার সামনে রাখতে নেই। এবং আরও একটা জিনিস আমি শুনেছিলাম, যে তোমরা হয়তো এই স্টোরিটা সবাই শুনেছো, স্টোরি না, এটা একটা বাস্তব ঘটনা, যেটুখানি আমরা ঠাকুমা দাদুর মুখ থেকেই শুনেছি, যে একবার পার্বতী মা যান স্নান করতে, সেই সময় গণেশজিকে দরজার সামনে রেখে দেন যে পাহারা দেওয়ার জন্য। তো সেই সময় যে কাণ্ডটা হয়েছিল, মানে আমাদের শিব ঠাকুর রেগে গিয়ে ওই কাণ্ডটি করেছিল, তোমরা সবাই জানো, আলাদা করে বলতে হবে না। তো তারপর থেকে বলা হয় যে গেটের কাছে যে কোনো রকমভাবে গণেশজিকে রাখা একদমই উচিত না, ঠিক আছে। তো সেই জন্যই আমরা চেষ্টা করছিলাম, আমি চেষ্টা করেছিলাম গণেশজিকে যে ফটোটা রয়েছে বা অ্যালবামটা যেটাই রয়েছে না কিনা, তো সেটাকে না খুলে দিতে। তো এখানে খুব শব্দ হচ্ছে, আমি বুঝতে পারছি তোমাদের অসুবিধা হবে শুনতে, তো এখানে নিয়ে আসার পেছনে একটা কারণ আছে। তো এটি হচ্ছে আমাদের সুন্দর একটি বাগান, তো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই হচ্ছে আমাদের বাগান। তো সব দেখাশোনা মাই করে, আমি কিছু করি না, ঠিক আছে। আর আমি সত্যি কিছু করি না, শুধু গাছ লাগাই, আমি আর অভিষেক গাছ লাগাই, গাছের টেক কেয়ার করাটা মাই করে, জল টল দেওয়া বাকি সব কিছু। হ্যাঁ, মাঝে মাঝে কুড়ে টুড়ে দিই, ক্লিন করে দিই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বেশি বকবক করবো না, এখানে কোনো শব্দ শোনাও যাবে না, কথা বলতেও পারছি না, খুব অসুবিধা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ছোট্ট বাগান। সো এই কারণেই কিন্তু আমি চেষ্টা করছিলাম গণেশজিকে যেন খুব তাড়াতাড়ি করে আমাদের রুমে নিয়ে আসা হোক। আর আমি এখন চলে এসেছি, যেটা সবথেকে বড় কাজ, এই যে আমি যেটা ভালোবাসি, মানে গাছ লাগানো। তো আবার ওই গাছ লাগাতেই চলে এসেছি। একটু ভাবলাম যে গাছগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি এখন এই গাছগুলোকে কোথায় কোথায় রাখছি। তো এখন যেহেতু প্রচণ্ড গরম বাইরে, তো সেই জন্য আমি এই যে আমার পাতাবাহারি গাছগুলোকে ঘরের মধ্যে রেখে দিচ্ছি, নাহলে এই গাছগুলো পুরো শুকিয়ে যাবে। প্রতিদিন জল দেওয়া হয় বলে এত সুন্দরভাবে রাখা রয়েছে। তো দেখো ওই গাছের মধ্যে দেখো একটা শেকড় বাকড়ও বেরিয়ে এসেছে, তাই তোমাদের দেখালাম যে গাছটা কী সুন্দরভাবে বড় হয়ে উঠেছে। আর যখনই কোনো গাছ এত সুন্দর করে বড় হয়ে ওঠে না, তখন আমার মনটা ভীষণভাবে খুশি হয়ে যায় যে হ্যাঁ, আমার লাগানো গাছটা কতটা সুন্দর হয়ে আছে। গাছ লাগানোর পর এভাবে গাছের স্প্রেও মাঝে মাঝে করে থাকি, কেন কি পাতার মধ্যেও কিন্তু পাতাবাহারি গাছে জল দিতে হয়। না হলে পুরো পাতাবাহারি গাছের মধ্যে যদি গোড়ায় জল দিই, তাহলে শুধুমাত্র গোড়া থেকেই গাছটা ভালো থাকবে, ওপর দিকটা পুরো ধুলো বসে থাকবে, নোংরা হয়ে যাবে, বা কখনো কখনো ওই ডালটা শুকিয়ে যেতেও পারে। তো সেই জন্য কিন্তু বিশেষ করে পাতার মধ্যেও কিন্তু জল দিতে হবে। তো দেখো এই কোণার মধ্যেও আমি একটুখানি এই গাছটাকে সুন্দর করে সেট করে দিয়েছি। আর আমি যখনই একটু অন্যরকম করার চেষ্টা করি, তখন তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি, কেন কি এতে আমারও ভালো লাগবে আর তোমাদেরও আশা করছি ভালো লাগবে। সন্ধ্যে চা জল খেয়ে নেওয়ার পর চলে এসেছি আমি এখন কিচেনে। আর কিচেনে এসে তোমাদের সাথে আজ একটা রেসিপি শেয়ার করব। অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো, কিন্তু আজকে সেই সময়টুকু হলো। তো দেখো আজ আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা ভেজ রেসিপি। অনেক দিন ধরেই তোমাদের সাথে চিকেন, মাটন, অনেক রকম কিন্তু রেসিপি শেয়ার করেছি। আর আজকে আমার মনে হলো যে একটা ভেজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, সত্যি বলতে আমার এই ভেজ রেসিপিটা অনেক দিন ধরেই খুব খেতে ইচ্ছে করছিলো। তার থেকেও বড় কথা, আজ আমি শাশুড়ি মায়ের জন্য স্পেশালি বানাচ্ছি, কেন কি মা যেহেতু চিকেন মাটন একদমই খান না। তো সেই জন্যই কিন্তু আজকে মনে হলো আজ একটু ভেজ বিরিয়ানি বানিয়ে দিই। আর অনেকেই আছে যারা আমাকে মেসেজ করে যে একটা অন্য কিছু ভেজ রেসিপি বল বা কিছু বল, তো তাদের জন্য আজকে রেসিপিটা একদম ভালো হবে। তো দেখো প্রথমে আমি কি করেছি, আলু, গাজর এবং একটুখানি বিনস আমি কেটে নিয়েছি। আর এইগুলোই কিন্তু মেন আমার জিনিস থাকবে বিরিয়ানির মধ্যে। আর আলাদা করে আমি একটুখানি সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। তো দেখো প্রথমেই আমি কি করছি, আলাদা আলাদা করে প্রত্যেকটা সবজিকে একটু আমি ফ্রাই করে নিচ্ছি, আর সামান্য একটুখানি আমি লবণ দিচ্ছি আলুটাতে।
এখন এখানে আমার সবজিগুলো প্রত্যেকটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি সয়াবিনটাকেও কিন্তু একটুখানি ফ্রাই করে নিচ্ছি। তোমরা চাইলে একটু ফ্রাই করতেও পারো, নাও করতে পারো। আমার মনে হলো একটুখানি ফ্রাই করে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে আমি সবজিগুলোকে আলাদা আলাদা করে ফ্রাই করেছি এই কারণে এতে সবজিগুলো ভেঙে না যায়। তো তোমরা সবসময় জানো যে যখনই গ্রেভিতে যদি কোনো সবজি দেওয়া হয় তখন না কী হয়, একবারে ভেঙে যায়। আলুটা হোক, গাজরটা হোক, যেটা হোক না কেন ভেঙে যায়। তো সেই জন্য আলাদা করে আমি একটুখানি ফ্রাই করে নেওয়ার পরই কিন্তু গ্রেভিতে দেবো। তো দেখো এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে সয়াবিনটা। এবার একটুখানি তেল দিয়ে দিলাম আবারও একটুখানি। তো এবার পেঁয়াজটাকে আর টমেটোটাকে কিন্তু আমি ফ্রাই করে নেব। তো দেখো এখানে পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ফ্রাই করে নেব। এতে কি হবে, মানে একটু গোল্ডেন ভাব আসা পর্যন্ত যদি ফ্রাই করি তাহলে পেঁয়াজের যে মিষ্টি ভাবটা থাকবে সেই মিষ্টি ভাবটাকে কেটে যাবে। আর যদি আমি সঙ্গে সঙ্গে টমেটোটাকে দিয়ে দিই তাহলে কিন্তু পেঁয়াজের মধ্যে যে মিষ্টি ভাবটা থাকবে সেই মিষ্টি ভাবটা এই রান্নার মধ্যে থেকে যাবে। তো দেখো এমনিতেই বাঙালিরা একটু মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করে, আর তা বলে যে আমি ব্যতিক্রমী তা কিন্তু নয়, আমিও কিন্তু খাবারে একদম মিষ্টি দিই। আর আমার মিষ্টি দিলে কিন্তু খাবারটা দেখি যে টেস্টেও কিন্তু দ্বিগুণা বেড়ে যায় এবং খাবারটা দেখতেও কিন্তু একটা কালার কিন্তু ছেড়ে যায়। তো চিনিতে কিন্তু অনেক রকম গুণ আছে, সেগুলো হয়তো অর্ধেক কিছু আমরা জানিও না। তো যাই হোক এখানে কিন্তু আমি টমেটোকেও দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে দেওয়ার পর কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি যার মধ্যে পরিমাণ মতো কিন্তু আদা জিরে বাটা নিয়ে নিয়েছি। আর এরকমভাবে বাটির মধ্যে একবারে মশলাগুলোকে নিয়ে নেওয়ার পিছনে একটাই কারণ, প্রথমত মশলা পুড়ে যাবে না, দ্বিতীয় কারণ যে তোমরা কোয়ান্টিটিটা বুঝতে পারবে যে কতটা পরিমাণ দিলে সবথেকে বেশি ভালো হয়। আর দেখো এখন আমি সেরকম মতোই কিন্তু কাজ করছি। প্রথমে আদা জিরা বাটাটাকে নিয়ে নিয়েছি, তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং একটু বেশি করে কিন্তু দিয়ে দেবো আমরা একটু ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োটা যেহেতু বাটা নিয়ে এর মধ্যে, তো সেই জন্য আমি গুঁড়ো মশলাটাকেই ব্যবহার করে নিচ্ছি। তো দেখো একটু বেশি করে নিচ্ছি, ধনের গন্ধটা ভীষণভাবে ভালো লাগে ধনে গুঁড়োর। তো সেই জন্য ধনে গুঁড়োটা একটু বেশি করেই আমি দিয়ে দিচ্ছি। তো এতে কী হবে, ফ্লেভারটাও বাড়বে আর ধনে গুঁড়োর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো দেখো ভালো করে এটাকে মিক্স করে নেব। তো প্রথমে একটুখানি ভালো করে মিক্স করে নিই, তারপর আবার জল দিয়ে মিক্স করে নেব। এখানে দেখো আমি কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছি মশলাটাকে। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা। তোমাদের কাছে চাট মশলা যদি না থাকে তাহলে স্কিপ করতে পারো, এবং তার পরিবর্তে কিন্তু তোমরা চাইলে একটুখানি আমচুর পাউডারও দিতে পারো। সেটাও কিন্তু ওই 1 পিঞ্চের মতো দিতে পারো, ওর থেকে বেশি কিন্তু একদমই না, নাহলে কিন্তু খাবারটা টুকে যাবে। তো দেখো ভালো করে মিক্স করে নিয়েছি এবং একটুখানি আমি চিনিও দিয়ে দিয়েছি। তো টক ঝাল মিষ্টি সব রকমই দরকার, তো সেই জন্য কিন্তু বিশেষ করে আমি সব কিছুই দিয়ে দিলাম। তো দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়েই কষাতে হবে, তাহলে কিন্তু যত কষাবে তত কিন্তু রান্নাটা ভালো হবে। সবসময় এটা সবাই জেনে এসেছি আমরা, কষানোর উপরেই ডিপেন্ড করে রান্নাটা। দেখো এখানে আমি মিক্স করে নিচ্ছি আস্তে আস্তে করে। যতক্ষণ আমি এখানে মশলাটা কষাচ্ছি ততক্ষণ ভাবলাম তোমার সাথে জিনিসটা শেয়ার করে দিই। তো আমি সবসময় তোমরা দেখবে যে আমি যখনই কোনো কিছু বলি তার একটা সবসময় সব জিনিস সবার ঘরে সবসময় থাকে না, তো সেই জন্য সবসময় তার একটা বিকল্প আমি রাস্তা বলে দিই, ঠিক আছে। তো আজকে দেখো আমি যে রান্নাটা করছি সেটা হচ্ছে একটা ভেজ বিরিয়ানি, তোমাদেরকে আগেই বললাম, ঠিক আছে। তো ভেজ বিরিয়ানিতে একটা জিনিস সবসময়তে মনে হয় যে আমাদের মাথায় সময় চিন্তা থাকে যে ভেজ মানে হচ্ছে একদমই পুরোপুরি ভেজ, ঠিক আছে। অনেক জায়গাতে এরকম দেখা গিয়েছে, মানে অনেক জায়গাতে রয়েছে, যেরকম জায়গায় বলছি, ঠিক আছে, বিহার টিয়ার বা আমাদের বেঙ্গলের বাইরে হচ্ছে মশলার গন্ধে। তো যাই হোক অনেক জায়গায় দেখবে তোমরা পেঁয়াজ এবং রসুনটাকে আঁশের মধ্যে মানে না, কিন্তু আমরা বাঙালিরা কিন্তু আঁশের মধ্যে মানি। আর বেশিরভাগই আমার সবাই ভিডিও যেহেতু বাঙালিতেই দেখে, বাংলাতেই দেখে, তো সেই জন্য তোমাদেরকে আমি বলে দিই যে যারা মনে করো একদমই টোটালি ভেজ চাইছো, ভেজ বিরিয়ানি, ঠিক আছে, তাদের জন্য আমি বলবো এই জিনিসটাকে তোমরা যখনই বানাবে তখন শুধুমাত্র আদা জিরা বাটা দিয়েই করবে। আমি শুধু পেঁয়াজটাকে এমনি অ্যাড করি, যেহেতু আমরা হচ্ছে যে পেঁয়াজটাকে আঁশের মধ্যে আমরা খুব একটা ধরি না, ঠিক আছে। যেহেতু মা চিকেন মাটন ডিম খায় না, তো সেই জন্য কোনোরকমভাবে ওটা বানানো হচ্ছে না, তো সেই জন্য আমরা পেঁয়াজটা যেহেতু মা খাই, তো সেই জন্য পেঁয়াজটাই আমি দিলাম। আর রসুনে যেহেতু বেশি বেশি স্মেল আসে, তো সেই জন্য রসুনটা দিলাম না, আমি স্কিপ করে গেছি। আর যারা মনে করছো যে না একদমই ভেজ বানাবো, তারা গ্রেভিটা সাথে সুন্দর হয়, তো তার জন্য তোমরা একটা জিনিস অ্যাড করে দেবে, সেটা হচ্ছে চার মগজ এবং কাজু বাদাম বাটা। তাহলেই গ্রেভিটা একদম পারফেক্টভাবে তৈরি হবে আর একদম ভেজ হবে, ঠিক আছে। তো এটাই আমার বলার ছিল। তো ভাবলাম তোমাদেরকে আমি যতক্ষণ মশলাটা কষাচ্ছি ততক্ষণ তোমাদেরকে আমি বলে দিই। আর
এরকম অনেকেই আছে আমাকে জিজ্ঞাসা করে যে তোর ভিডিও দেখলাম বা তোমার ভিডিও দেখলাম, তো সেখানে এটার বিকল্প কি হবে বা কি তুমি এটা বলে দাও। তখন আমি তাদেরকে আলাদা করে জানিয়ে দিই যে এরকম ব্যাপার আছে, তুমি এটা করতে পারো। তো আমি সেই জন্য আজকে এখন যতক্ষণ মশলাটা কথা আছে তখনটা বলে দিই, ছোট্ট একটা ব্যাপার, তো সেই জন্যই আমি বলে দিলাম। তো এই হচ্ছে অবস্থা। আর ভেজ বিরিয়ানিও হয়, আর সবাই বলবে বিরিয়ানি আবার ভেজ। হ্যাঁ, বিরিয়ানিও ভেজ হয়, তুমি করতে চাইলে সব রকমভাবে বানাবে। এবার যারা মনে করো একদমই ভেজিটেরিয়ান, তো তাদের জন্য তোমরা তারা কি ভাববে যে বাবা আমি ভেজিটেরিয়ান হয়ে বিরিয়ানি খেতে পারছি না, তো তাদের জন্য এইরকম রাস্তা আছে যে হ্যাঁ সেও খেতে পারবে। তো রান্না হচ্ছে একটা এমনই জিনিস যে সবার জন্য যেন হয়। তো সেই জন্য আমি যখন ঠিক করলাম যে যখন ভেজ বিরিয়ানি আমি বানাচ্ছি, তো সবাই ট্রাই করতে পারে। আমার বাড়িতে যেমন সত্যি কথা বলতে ভেজই মোটামুটি খাবার হয়, পেঁয়াজ রসুন যেহেতু ধরি না আমরা, তো সেই জন্য ভেজ রান্নাই হয় বেশিরভাগটাই। তো আমি চেষ্টা করি যে দুনিয়াতে এরকম অনেক মানুষ আছেন যারা একদমই ভেজিটেরিয়ান, ঠিক আছে, তো চিকেন মাটন খান না একদমই, তো তাদের জন্য কি কোনো রকম একটু স্পেশাল রান্না হতে পারে না? তো সেই জন্য বিশেষ করে আরও তোমাদের সাথে শেয়ার করা। তো চলো পুরো রান্নাটা দেখে নাও, তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। এখানে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো দেখো এবার আমি পুরো যে ভেজিটেবলসগুলো আমি আগের থেকে ফ্রাই করে রেখেছিলাম, তো সেইগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি, এতে ভালোভাবে একটু মশলার সাথে কষে যায়। তো এখন আমি সয়াবিনটা অ্যাড করছি না, সয়াবিনটা পরে অ্যাড করব। তো দেখো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আগেই, তারপর আমি কিন্তু ভেজিটেবলসগুলোকে দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নেব। এখানে দেখো আমার কিন্তু প্রত্যেকটা ভেজিটেবলস খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে, মানে এতটা নরম করতে হবে যেন 80% থেকে 90% যেন সেদ্ধ হয়ে যায়, না হলে কিন্তু খাবারটা ভালো লাগবে না। তো এমন অবস্থাতেই কিন্তু আমি পুরো ভেজিটেবলসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে। তো এবার সয়াবিনগুলোকে দিয়েও ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর মাঝে মাঝে কিন্তু আমি জল এবং লবণ কিন্তু দিয়ে অ্যাড করে সেদ্ধ করে নিয়েছি এবং নরমও করে নিয়েছি। এতে কি হবে যে জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ফ্লেভারটাও খুব ভালো থাকবে। আর লবণ তো দিতে হবেই, না দিলে খুব প্রবলেম হয়ে যাবে। খাবার রান্না হচ্ছে কিন্তু লবণ দেওয়া হচ্ছে না, এরকমটা নয়। কিন্তু আমি সব কিছু তার ভিডিওটার মাঝখানে দেখাতে পাই না, কেন কি নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো দেখো এবার ভালোভাবে মিক্স করে নেওয়ার পর একটুখানি আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এখানে বিরিয়ানি মশলাও অ্যাড করতে পারো। তো এখানে আমি যেহেতু পুরো মশলাটা বা পুরো যে রান্নাটা রয়েছে, এখানে যে সবজিটা রয়েছে সবজিটা পুরোটা অ্যাড করব না, সামান্য আমি তুলে রেখে দেবো। তো অনেকটাই বেশি হয়ে গিয়েছে, তো সেই জন্য আমি আলাদা করে রেখে দেবো। এতে কি হবে না, পরবর্তীকালে কিন্তু তোমরা এটাকে অন্যরকমভাবে রান্না করে খেতে পারবে। তো এবার দিলাম একটুখানি কাশ্মীরি লাল মির্চ, তো সেটাই দিয়ে দিচ্ছি। যাই হোক আমি ভুলে যাচ্ছিলাম, কেন কি কাশ্মীরি লাল মির্চ আর কাসুরি মেথির মধ্যে আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই হচ্ছে দেখো এরকমভাবে এটা কিন্তু একদম ভেজিসটা খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে, আর খুব টেস্টিও হবে কিন্তু খেতে এটা। ওদিকে আমার সবজিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি লাস্টে একটুখানি জল দিয়ে আর একটুখানি কষিয়ে নিয়েছিলাম, আর ততক্ষণে ভাবলাম এই দিকটা একটু আমি রেডি করে নিই। তো ওখানে সবজি তৈরি হয়ে গিয়েছে। এবার দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি এখানে দমটা লাগাবো, তো সেই জন্যই কিন্তু আমি আগে একটুখানি কড়াইয়ের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি, মানে রিফাইন্ড অয়েল। তো এরপর দেখো একটু ওই যখন আমি রান্না করছিলাম তখন থেকে একটুখানি আমি গ্রেভি তুলে রেখেছিলাম। আর এই দেখো আগে থেকে যেহেতু আমি সেদ্ধ করে রেখেছিলাম চালটাকে, তো এবার দেখো চালটাকে আমি দিয়ে দিচ্ছি। তো খুব হালকা হাতে দিতে হবে, নাহলে চালগুলো পুরোপুরিভাবে ভেঙে যাবে, তো খুব সাবধানে করতে হবে। তো একটু যদি চাল ভেঙে যায় তাহলে না কেমন লাগবে দেখতে, বিরিয়ানির সেই ব্যাপারটাই আসবে না। তো সেই জন্য কিন্তু বিশেষ করে চালগুলোকে খুব আলতোভাবে কিন্তু তুলে রাখতে হবে। তো দেখো এখানে আমার তোলা হয়ে গিয়েছে, আরেক হাতার মতো দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে। তো ওটা মোটা একটা লেয়ার চলে আসবে। আর এখানে আমার যে গ্রেভিটা দেওয়ার পিছনে একটাই কারণ, তো অনেক সময় কী হয় না, চালটাই ডাইরেক্ট দিয়ে দিই তাহলে কি হবে, পুড়ে যায় তলটা। তো সেই তলটা যাতে পুড়ে না যায়, তো সেই জন্যই কিন্তু বিশেষ করে দেওয়া। আর এবার দিলাম একটুখানি বিরিয়ানি মশলা আর একটুখানি লবণ। তো দেখো মানে প্রত্যেক লেয়ারে কিন্তু প্রত্যেকটা জিনিস থাকবে। এবার দেখো ভেজিসটাকে আমি পুরো একবারে কিন্তু এখন এখানেই দিয়ে দিচ্ছি। তো দেখো পুরোটা কিন্তু ভেজিটেবলস আমি দিচ্ছি না, এখানে আমি একটা প্লেটের মধ্যে অর্ধেকটা ভেজিটেবলস আমি রেডি করে নিয়েছিলাম এবং সেটাই কিন্তু এখানে পুরোটা দিয়ে দিলাম। এবার দেখো একটা কাপের মধ্যে আমি একটুখানি কেশর দুধের মধ্যে মিলিয়ে দিয়ে দিয়েছি এবং তার মধ্যেই কিন্তু কেওড়া জল এবং গোলাপ জল মিশিয়ে দিয়ে দিয়েছি। এতে কি হবে, বারবার করে তোমাদেরকে আলাদা করে কেওড়া জল দিতে হবে না বা গোলাপ জল দিতে হবে না। তো সেই জন্যই কিন্তু আমি একটা কাপের মধ্যে রেডি করে নিয়েছি। এবার আমি পুরো চালটাকে, মানে এবার আমি পুরো যে রাইসটা রেডি করে রেখেছিলাম সেই রাইসটাকে পুরো ঢেলে দেবো।
তো এবার এটা পুরোটা দমের মধ্যে হবে। তো এর ওপরে পুরোপুরি যে মশলাগুলো থাকবে সেই মশলাগুলোকে এবার আমি দিয়ে দেবো। বিরিয়ানি মশলা, আবার ওই কেওড়ার জল এবং গোলাপ জল মিশিয়ে রাখা যে দুধটা ছিল সেই দুধটাকে দিয়ে দেবো। তো যেরকমভাবে হয় ঠিক সেরকমভাবেই কিন্তু রেডি করে দিচ্ছি। এতে কিন্তু যে কোনো রকমভাবে খেতে আলাদা হবে বা খেতে খারাপ লাগবে বা দেখতে খারাপ লাগবে এরকমটা কিন্তু একদমই নয়, খুব সুন্দর লাগবে। বাড়িতে একবার হলেও ট্রাই করে যারা ভেজিটেরিয়ান আছেন তাদেরকে একবার করে খাওয়াবেন, তো আশা করছি তাদেরও ভালো লাগবে। আর এটা একটা এমন জিনিস যে স্কুলের মধ্যেও নিয়ে যাওয়া যাবে, অফিসের মধ্যেও নিয়ে যাওয়া যাবে। তো কোনো রকমভাবে আঁশের বা কোনো রকমভাবে যে চিকেন মাটনের যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হবে না। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, আমি এটুখানি বলতে পারি যে হ্যাঁ, একবার হলেও ট্রাই করে দেখা উচিত। এবার দিয়ে দিচ্ছি কিন্তু আমি মিঠা আতর, যেটা সবথেকে বেশি প্রয়োজনীয়। আর যে মিঠা আতরটা আমি আজকে নিয়েছি এটা কিন্তু একদম দেখো নর্থ ইন্ডিয়ান স্টাইলে যে মিঠা আতরটা হয় সেটাই কিন্তু আমি পেয়ে গিয়েছি। আর এখানে কিন্তু বাংলাতে লেখাও ছিল মিঠা আতর বলে। সত্যি বলতে এত খুশি লেগেছিল যে এখানে এসেও আমি এরকম একটা মিঠা আতর পেয়েছি, তো খুব ভালো লাগলো। এবার আমি শেষে অ্যাড করে দিলাম একটুখানি ঘি, যেহেতু ফ্রিজে ছিল আমার ঘিটা একদমই, তো সেই জন্য আর না পুরোপুরিভাবে গলেনি, তো সেই জন্য এই অবস্থাতেই আমি দিয়ে দিলাম। এবার দেখো একটা ফয়েল পেপার দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এতে কী হবে, কোনো রকমভাবে দমটা আর বেরোবে না, তো সেই জন্য আমি এই ফয়েল পেপারটাই বরাবরের মতো ব্যবহার করে থাকি, তো এবারেও তাই করলাম। তো এর ওপরে আমি একটা ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিলে আর কোনো রকমভাবেই আর কোনো স্মেল বের হবে না, একদম সুন্দরভাবে কিন্তু এটা একদম দম বিরিয়ানি রেডি হয়ে যাবে। এবার এটাকে আমি আধা ঘন্টার মতো এরকম সিম করে চলে যাব। আর নিচে কিন্তু আমি একটা তাওয়াও দিয়ে দিয়েছি যাতে কোনো রকমভাবে পুড়ে না যায়। তো ততক্ষণ ভাবলাম যে একটুখানি বসে পড়ি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তার জন্য ভীষণভাবে পায়ে ব্যথা করছে। আর মা ওদিকে একটু ব্যান্ডেডও লাগিয়ে দিয়েছে, কেন কি ভীষণ ব্যথা করছিলো, আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো মাকে বললাম মা একটু ব্যান্ডেড করে দাও, না হলে ব্যথাটা না যাবে না। তো যাই হোক, এখন এনে বসে পড়েছি। আর আজকের এই ব্লগটাকে অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, আর বড় করছি না। তো তোমাদেরকে আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি যে কীরকম বিরিয়ানিটা হয়েছে। তার আগে আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ যেন ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।